মাইক নামের একজন বিখ্যাত রাইটার, যার কিনা খুবই অদ্ভুত একটি শখ ছিল। আসলে সে খুঁজে খুঁজে পৃথিবীর এমন এমন সব জায়গাতে যেত, যে সমস্ত জায়গাতে মানুষের সঙ্গে ঘটত রহস্যময় ঘটনা। কিন্তু অদ্ভুতভাবে তেমন কোনো জায়গাতে গিয়েই মাইকের সঙ্গে কিছুই হয় না। মাইক খুব সহজেই সেই জায়গাগুলো থেকে বেঁচে ফিরতে পারে। কিন্তু একদিন হঠাৎ করেই মাইক এমন এক ভয়ানক রুমের মধ্যে ফেসে যায়, যে রুমটিতে কোনো মানুষ একবার প্রবেশ করলে তার মৃত্যু নিশ্চিত। সে আর চাইলেও কখনো সেই রুম থেকে বের হতে পারে না। এমনকি রুমটিতে প্রত্যেকটি মিনিটে মিনিটে ঘটতে থাকে ভয়ানক সব মৃত্যুর খেলা। তবে শেষ পর্যন্ত মাইকের সাথে কি ঘটেছিল? সে কি এই ভয়ানক মৃত্যুর খেলার রুম থেকে বেরিয়ে আসতে পেরেছিল, নাকি সেখানেই তার মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় ভয়ানক রুমের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা মাইক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। মাইক মূলত অনেক বড় একজন রাইটার ছিল, আর সে মূলত তার অদ্ভুত কিছু শখের জন্যই রাইটার হতে পেরেছে। মাইকের আসলে বিভিন্ন রহস্যময় এবং অদ্ভুত জায়গাতে যাওয়ার অনেক শখ ছিল। সে তার জীবনে বহুবার এমন এমন কিছু জায়গাতে গিয়েছে, যেখানে অনেকের সঙ্গে বিভিন্ন রহস্যময় ঘটনা ঘটে থাকে। সে এখন পর্যন্ত বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, কবরস্থান এবং বিভিন্ন পরিত্যক্ত বিল্ডিং সহ বহু জায়গাতে গিয়েছে। যে কোনো জায়গা সম্পর্কে যত ভয়ানক কথাই প্রচলিত থাকুক না কেন, মাইকের মনের মধ্যে যেন কোনো ভয় কাজ করত না। বরং সেই সমস্ত জায়গার কথা শুনলে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যেত, এবং সেই জায়গাগুলোতে গিয়ে সে একদিন একদিন করে থেকে আসত। আর সেই জায়গাতে থাকাকালীন তার যে এক্সপিরিয়েন্সগুলো হতো, সেই সম্পর্কে সে বিভিন্ন বই লিখত। আর এই সমস্ত বইগুলো সে লিখেছিল তার বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তাই এই বইগুলো পুরো বিশ্বে অনেক বেশি ফেমাস হয়ে যায়। আর তার বইয়ের জন্য মাইকও এখন সমস্ত জায়গাতেই ফেমাস। তবে মাইক কেমন একজন মানুষ ছিল, যে কিনা নিজের চোখে কোনো কিছু না দেখলে কখনো বিশ্বাস করত না। যেমন ভূত পেত এবং সৃষ্টিকর্তায় তার বিশ্বাস ছিল না। তবে তারপরও মাইক যেহেতু অনেক বেশি ফেমাস ছিল, তাই বর্তমানে নিজে থেকেই অনেক হোটেল মালিকরা মাইককে তাদের হোটেলে ডাকত। তারা দাবি করত তাদের হোটেলেও বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত হোটেল মালিকরা মূলত তাদেরকে মিথ্যে বলত। আসলে তারা মাইকের মাধ্যমে তাদের হোটেলের প্রমোশন করাতে চাইত। কারণ মাইক একবার যদি তাদের হোটেল সম্পর্কে তার বইয়ে লিখে দেয়, তাহলে তাদের হোটেলও অনেক বেশি ফেমাস হয়ে যাবে, আর মানুষ অনেক আগ্রহ নিয়ে তাদের হোটেলে আসবে। তবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মাইক কিছুটা বিরক্ত ছিল। তো আজকে মাইক একটু নিজের মতো সময় কাটানোর জন্য শহর থেকে অনেক দূরে চলে যায়। সে একটি বিচের কাছে এসে মনের সুখে সার্ফিং করতে শুরু করে। তো সার্ফিং করার সময় মাইক যখন উপরের দিকে তাকায়, তখন সে একটি বিমান দেখতে পায়, যেখানে একটি ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে বিশাল বড় একটি ঢেউ চলে আসায় মাইকের সার্ফিং বোর্ডটি একদম উপরে চলে যায়, আর সেটা সোজা একদম মাইকের মাথার উপরে এসে পড়ে, যার ফলে মাইক অজ্ঞান হয়ে পানির নিচে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় মাইক সেই সমুদ্রের কিনারায় পড়ে আছে। আর এমন সময় তার কাছে একজন লোক আসলে সঙ্গে সঙ্গেই তার জ্ঞান ফিরে আসে। এবার পরের দিন দেখা যায় মাইক আবারও তার কাজ শুরু করে দেয়। সে সোজা একটি পোস্ট অফিস থেকে একটি লেটার নিয়ে নেয়, যেটা কিনা মূলত ছিল একটি ইনভাইটেশন লেটার। এরপর সে একটি ক্যাফেতে বসে সেই লেটারটি পড়ছিল, আর লেটারটির মধ্যে মাইক একটি পোস্ট কার্ড দেখতে পায়, যেখানে নিউ ইয়র্কে অবস্থিত ডলফিন নামক একটি হোটেলের ছবি ছিল। এরপর মাইক যখন সেই হোটেলের পোস্ট কার্ডটি উল্টিয়ে দেখে, তখন সে সেখানে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, হোটেল ডলফিনের 1408 নম্বর রুমে কোনোদিনও যেও না। তবে এই চিঠিটি পড়ে যেন মাইকের এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়, আর সে এবার হোটেল ডলফিনের 1408 নম্বর রুমে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। এজন্য সে সঙ্গে সঙ্গে হোটেল ডলফিনে ফোন করে, আর সে 1408 নম্বর রুমটি বুকিং করতে চায়। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হয় যে শুধুমাত্র এই রুমটি বাদে সে হোটেলে যে কোনো রুমেই বুক করতে পারবে। কিন্তু মাইক বারবার 1408 নম্বর রুমটিকেই বুক করতে চাইছিল। তবে হোটেল থেকে সরাসরি তাকে মানা করে দেয়া হয়। এতে যেন মাইকের এক্সাইটমেন্ট আরও অনেক বেশি বেড়ে যায়। সে তখন হোটেল ডলফিনের ইতিহাস নিয়ে একটু রিসার্চ করতে শুরু করে, আর সে পুরনো কিছু তথ্যের মাধ্যমে জানতে পারে যে আজ থেকে প্রায় বহু বছর আগে হোটেল ডলফিনে একজন ফ্যাক্টরি ওনার থাকতে এসেছিল, আর সে 1408 নম্বর রুমটি বুকিং করেছিল। কিন্তু অদ্ভুতভাবে সেদিন রাতে কোনো কারণ ছাড়াই সে হোটেলে জানালা দিয়ে নিজেকে শেষ করে দেয়। শুধু তাই নয়, তারপরে আরও 12 জন মানুষ এই রুমটিতে থাকতে এসে তারাও বিভিন্ন কারণে মারা যায়। অর্থাৎ সেই রুমটিতে যারা যারাই থাকতে গিয়েছিল তারাই মারা গিয়েছিল। মূলত এ কারণেই রুমটি এখন কারো কাছেই বুকিং দেয়া হয় না। তবে এসব কিছু জানতে পেরে মাইকের কাছে মনে হচ্ছিল এগুলো হোটেলের কোনো স্ট্র্যাটেজি। তাই সে নিজে একবার সেই রুমটিতে গিয়ে থেকে দেখতে চায় যে আসলে এসব ঘটনা সত্য কিনা। তাই সে সেই হোটেল রুমটি বুক করার জন্য তার বুক পাবলিশার স্যামের সাহায্য নেয়। স্যাম তখন মাইককে জানায় যে সে তার লয়ারের মাধ্যমে এই কাজটি খুব সহজেই করে দিতে পারবে, কারণ আইন অনুযায়ী যদি কোনো হোটেল রুম খোলা থাকে এবং সেটা একদম অক্ষত অবস্থায় থাকে
আর যদি কোনো ট্যুরিস্ট সেই রুমটি বুক করতে চাইলে হোটেল মালিকরা দিতে অস্বীকার করে, তাহলে সেই ট্যুরিস্ট তাদের নামে মামলা করতে পারে। তাই তার জন্য এই রুমটি বুক করা খুবই সহজ ব্যাপার। তবে তার আগে স্যাম মাইককে বলে, তুমি কি সত্যি সত্যি আবারও নিউ ইয়র্কে ফিরে আসতে চাও? একথা শুনে মাইক কিছুটা চুপ হয়ে যায়। আর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে বলে, হ্যাঁ, আসলে নিউ ইয়র্ক মূলত মাইকেরই শহর ছিল। সে সেখানে তার ওয়াইফ লিলিকে নিয়ে বসবাস করত। কিন্তু হঠাৎ করে কোনো এক কারণে তাদের দুজনের দূরত্ব অনেক বেশি বেড়ে যায়। আর অনেকদিন আগেই মাইক অভিমান করে লিলিকে ছেড়ে চলে আসে এবং এখন পর্যন্ত সে লিলির সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি। তার বাবা তাকে বারবার লিলির কাছে ফিরে যেতে বলতো। এজন্য আস্তে আস্তে তার বাবার সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছে। মাইক এখন শুধুমাত্র নিজের কাজ নিয়েই ভাবছিল। তো পরের দিন স্যাম মাইককে সেই রুমটি বুক করে দেয়। আর মাইক সেদিন রাতের বেলা সোজা চলে যায় সেই হোটেলে। এরপর সে হোটেলের রিসিপশনিস্টের কাছে গিয়ে বলে যে সে আজকে রাতের জন্য 1408 নম্বর রুমটি বুক করেছে। এটা শুনে সে একদম চমকে ওঠে। আর সে সঙ্গে সঙ্গে হোটেল মালিক অলিনকে ডেকে নিয়ে আসে। এরপর অলিন তখন মাইককে একটি ভিআইপি রুমে নিয়ে যায়। আর সে তাকে অনেক দামি একটি মদের বোতল দেখিয়ে বলে, এটা হলো পৃথিবীর সবচাইতে দামি মদ, আর এটা পুরো বিশ্বে মাত্র কয়েক পিসই রয়েছে। যদি আপনি আজকে রাতে আমাদের 1408 নম্বর রুমটিতে না থাকেন, তবে এটা আমি আপনাকে উপহার দিতে চাই। কিন্তু মাইক তখন হেসে বলে, আপনার উপহারটি দামি ঠিকই, কিন্তু এই উপহার আমাকে 1408 নম্বর রুমে থাকা থেকে বিরত রাখতে পারবে না। অলিন তখন বলে, আপনি তো তাহলে নিশ্চয়ই সেই রুমটির ব্যাপারে জেনে এসেছেন। আজ পর্যন্ত কেউ সেই রুমের মধ্যে 1 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারেনি। আর যেই রুমটিতে থাকতে এসেছে সেই কোনো না কোনোভাবে মারা গিয়েছে। আপনি তো শুধুমাত্র নিউজে এই রুমটিতে 13 জন মানুষের মৃত্যুর খবরের কথা শুনেছেন, কিন্তু আসলে সেই রুমের মধ্যে মারা গিয়েছে 56 জন মানুষ, যাদের কারো মৃত্যুই স্বাভাবিক মৃত্যু ছিল না। এরপর অলিন তখন সেখানে হোটেলের অনেক পুরনো একটি ফাইল বের করে ফেলে, যেখানে সেই 56 জনের ছবি এবং তথ্য ছিল। অলিন এখানে মাইককে দেখায় যে 1912 সালে তাদের হোটেলে কেভিন নামক একজন ব্যক্তি এসেছিল, যে কিনা সেলাই মেশিনের বিজনেস করত। সে ছিল রুম নাম্বার 1408-এ মারা যাওয়া প্রথম মানুষ, যে কিনা নিজের গলা কেটে সেখানে নিজের জীবন দিয়েছিল। শুধু তাই নয়, মৃত্যুর আগে সে নিজেই তার নিজের গলা সেলাই করে ফেলেছিল। এরপর অলিন এখানে মাইককে বলে, রুম নাম্বার 1408-এ যা যা হয়েছে সেই সবকিছু এই ফাইল রুমের মধ্যেই রয়েছে। আমি এখানে তোমার সঙ্গেই রয়েছি। তুমি আমাকে 1408 নম্বর রুমের ব্যাপারে যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারো এবং আমার কাছ থেকে তথ্য নিয়ে তুমি সেগুলোকে লিখতে পারো, কিন্তু তারপরও তুমি সেই রুমে থাকার জেদ ছেড়ে দাও। কিন্তু এত কিছুর পরও মাইক কোনোভাবেই তার জেদ ছাড়তে চাইছিল না। সে তখন সেই রুমের চাবির জন্য অলিনকে থ্রেট দিতে শুরু করে যে সে যদি তাকে সেই রুমটিতে থাকতে না দেয়, তাহলে সে টুরিস্ট হিসেবে আইনি ব্যবস্থা নেবে। তাই অলিন তখন বাধ্য হয়ে তাকে সেই রুমের চাবিটি দিয়ে দেয় এবং তাকে সঙ্গে সঙ্গে ফ্লোর নম্বর 14-এ নিয়ে যায়, যেখানে 1408 নম্বর রুমটি রয়েছে। তো সেই রুমে যেতে যেতে মাইক অলিনকে জিজ্ঞাসা করে, আপনি বলেছেন বহু বছর ধরে সেই রুমে কেউ যায় না, তাহলে তো অনেকদিন ধরে এই রুমটি বন্ধ পড়ে আছে, আর রুমের সবকিছু তো মনে হয় অপরিষ্কার হয়ে আছে। অলিন তখন তাকে বলে, প্রতি মাসে একবার আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার সার্ভেন্টদের মাধ্যমে রুমটিকে পরিষ্কার করে ফেলি, আর এই পুরো কাজটি আমরা শুধুমাত্র 10 মিনিট সময়ের মধ্যেই করি। এমনকি আমরা বেশি লোক নিয়ে এত সাবধানে কাজ করি যাতে কারো কোনো ক্ষতি না হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও কয়েক বছর আগে আমাদের একজন সার্ভেন্ট মারা গিয়েছিল। সে শুধুমাত্র রুমটির ওয়াশরুম পরিষ্কার করতে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে সেখানে আটকা পড়ে যায়। যদিও আমরা কয়েক মিনিটের মধ্যেই তাকে বের করে আনতে পেরেছিলাম, কিন্তু ততক্ষণে সে একটি চাকু দিয়ে নিজের 2টো চোখ তুলে ফেলেছিল। এসব কিছু শুনে মাইকো এবার কিছুটা ঘাবড়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সেই রুমের আসল সত্যতা জানতে চাইছিল। তো এবার অলিন যখন মাইককে নিয়ে 1408 নম্বর রুমের অনেকটাই কাছে চলে আসে, তখন সে মাইককে জানায় যে সে তার সঙ্গে শুধুমাত্র এইটুকু জায়গা পর্যন্তই আসতে পারবে, বাকিটুকু যাওয়ার মতো সাহস তার নেই। আর সে এখানে শেষবারের মতো মাইককে ফিরে আসতে বলে। তবে মাইক তাকে বলে যে তার সঙ্গে তার আগামীকাল দেখা হবে। এই বলে মাইক 1408 নম্বর রুমের দিকে এগিয়ে যায়, আর সে 1408-এ ঘটে যাওয়া মৃত্যুগুলোর ব্যাপারে পড়তে থাকে। তবে ঠিক এমন সময় সে সামনে তাকিয়ে দেখতে পায় যে সেখানে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে 1410 নম্বর রুমে প্রবেশ করছে। এরপর মাইক নিজেও ভয়ে ভয়ে 1408 নম্বর রুমে চলে আসে। রুমটিতে অনেক বেশি অন্ধকার ছিল, কিন্তু মাইক যখনই সেখানকার লাইট জ্বালায় তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ সে রুমটিকে যতটা ভয়ানক ভেবেছিল রুমটি ততটাও ভয়ানক নয়। তার কাছে এই রুমটিকে একটি সাধারণ রুমের মতোই মনে হচ্ছিল। সে তখন রুমের প্রত্যেকটি জায়গার লাইট অন করে দেয়, এমনকি সে বাথরুম থেকে টিস্যু নিয়ে তার ঘাম মুছে ফেলে এবং রুমের দরজা খুব ভালোভাবে লক করে বিছানায় বসে পড়ে। এরপর সে তার একটি টেপ রেকর্ডারের মাধ্যমে এই রুমের ব্যাপারে বিভিন্ন এক্সপেরিয়েন্স তার টেপ রেকর্ডারের মধ্যে রেকর্ড করতে থাকে, যাতে করে পরবর্তীতে সে এটা শুনে তার বই লিখতে পারে। তো মাইক তখন পুরো রুমটি দেখতে দেখতে তার টেপ রেকর্ডারের মধ্যে বলে, এই রুমটি একদম সাধারণ একটি হোটেল রুমের মতোই,
এখানকার ড্রয়ারে একটি বাইবেল রয়েছে আর ফ্রিজে রয়েছে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস এবং খাবার। তাই আশা করছি কাল সকাল পর্যন্ত আমার কোনো সমস্যা হবে না। সেই সাথে এই রুমটির মধ্যে অনেক পুরনো একটি টেম্পারেচার ডিভাইসও রয়েছে, যেটি কিনা আপাতত একটি উঁচু তাপমাত্রায় গিয়ে আটকে আছে। তাই রুমটির ভেতর বেশ গরম লাগছে, তবে সেটা সহ্য করার মতো। সেই সাথে এখানকার কার্পেটের মধ্যে বিভিন্ন দাগের চিহ্ন রয়েছে। এমনকি এখানে অনেক পুরনো একটি অ্যান্টিকের আলমারি রয়েছে। এমনই কিছু সাধারণ আসবাবপত্র এবং দুই একটি পেন্টিং ছাড়া আর কিছুই আমি দেখতে পাইনি। মাইক তার বিছানায় বসে আরাম করে এই সমস্ত কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ পর সে জানালার কাছে এসে জানালা খুলে বলে এই রুমটির জানালার বাইরেও তেমন বিশেষ কিছু নেই। সাধারণ একটি হোটেল রুমের জানালার দৃশ্য রয়েছে, যেখান থেকে নিচে তাকালে সাধারণ রাস্তা দেখা যায়। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে হঠাৎ করে রুমের মধ্যে গান বেজে ওঠে। মাইক এতে ভয় পেয়ে গিয়ে যখনই তাড়াহুড়ো করে পেছনে তাকায়, তখন সে দেখতে পায় গানটি আসলে বেডের পাশে থাকা একটি রেডিওর মধ্য থেকে আসছে, যেখানে একটা ঘড়িও ছিল। এমন সময় মাইক বিছানার দিকে তাকিয়ে লক্ষ্য করে যে বিছানার একটি বালিশের উপর দুটো চকলেট রাখা আছে, যেটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল, কারণ কিছুক্ষণ আগে বিছানার উপর কিছুই ছিল না। এসব দেখে মাইক চিন্তা করে যে সবকিছু হয়তো অলিনের কোনো চাল হতে পারে। অলিন হয়তো তার কোনো লোককে এখানে রেখেছে, যে কিনা এই সমস্ত কর্মকাণ্ড করে তাকে ভয় দেখাতে পারে। তাই মাইক তখন আর সেখানে দেরি না করে প্রত্যেকটি জায়গা খুব ভালোভাবে দেখতে থাকে, কিন্তু আশেপাশের কোথাও আসলে কেউ ছিল না। এরপর যখন সে বাথরুমে যায়, তখন সে একটি জিনিস দেখে একদম অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে সে বাথরুমে টিস্যু ব্যবহার করে গিয়েছিল, আর এখন আবার টিস্যুটি একদম নতুনের মতো হয়ে গিয়েছে। এসব কিছু দেখে মাইক এখন ভেতরে ভেতরে কিছুটা ভয় পাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সে সেখানে একটি ভেন্টিলেশনের মধ্যে ছায়ার মতো কিছু একটা দেখতে পায়। এতে মাইকের কাছে মনে হয় যে সেখানেই অলিনের কোনো লোক রয়েছে। তাই সে তখন চিৎকার করে বলে, গাধা কোথাকার, তুই তোর চেষ্টা চালিয়ে যা, কিন্তু এভাবে করে আমাকে কোনোভাবেই বোকা বানাতে পারবি না। এবার মাইক তখন রুমের টেম্পারেচার ডিভাইসটিকে চেক করতে যায়, কারণ রুমের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু এই ডিভাইসটি কোনো কাজে করছিল না। তাই মাইক সঙ্গে সঙ্গে রিসিপশনে ফোন দেয়। তবে সে কোনো কিছু বলতে না বলতেই রিসিপশন থেকে তাকে বলে, মিস্টার মাইক, আপনি কি এখন চেক আউট করতে যাচ্ছেন? মাইক এতে ভীষণ রেগে যায় আর বলে, আমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি শুধু আমার রুমের টেম্পারেচার ডিভাইসটি ঠিক করতে চাই, কারণ রুমটি অনেক গরম হয়ে গিয়েছে। এরপর রিসিপশন থেকে তাকে জানানো হয় যে কিছুক্ষণের মধ্যে একজন ইঞ্জিনিয়ারকে পাঠানো হবে। এবার মাইকে সম্পূর্ণ রুমটিকে আরও ভালোভাবে দেখার জন্য পুরো রুমের লাইটগুলোকে সে বন্ধ করে দেয়, আর সে প্রত্যেকটি জায়গাতেই তার সঙ্গে করে বিশেষ ধরনের একটি আল্ট্রালাইট নিয়ে যায়। তো সে তখন তার সেই লাইটটি জ্বালিয়ে সম্পূর্ণ রুমটিকে দেখতে থাকে। আর এই লাইটের বিশেষত্ব হচ্ছে যে অন্ধকারে এই লাইটের মাধ্যমে প্রত্যেকটি জায়গার খুঁটিনাটি জিনিস দেখা যায়। তো মাইক এখানকার প্রত্যেকটি জায়গাতেই যখন লাইট মারছিল, তখন সে রুমটির প্রত্যেকটি জায়গাতে জায়গাতে সেই রক্তের দাগগুলো দেখতে পাচ্ছিল, যেগুলো পরিষ্কার করার পরও এখনও কিছুটা রয়ে গিয়েছে। আর এই রক্তের দাগগুলোর সঙ্গে সঙ্গে মাইকের চোখের সামনে সেই সমস্ত মানুষদের মৃত্যু ভেসে উঠছিল, যারা এখানে বিভিন্নভাবে মারা গিয়েছে। মাইক এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে দ্রুত রুমটি লাইট অন করে সোফায় বসে সবকিছু তার টেপ রেকর্ডারে বলতে থাকে। কিন্তু ঠিক এমন সময় তার রুমের দরজায় কেউ নক করলে সে একদম চমকে ওঠে। এরপর সে যখন দরজার কাছে যায়, তখন সে দেখতে পায় বাহিরে একজন ব্যক্তি এসেছে, যে কিনা ছিল ইঞ্জিনিয়ার। তাকে দেখে মাইক কিছুটা সাহস পায়, আর সে দ্রুত দরজা খোলার চেষ্টা করে। কিন্তু দেখা যায় দরজাটি এখানে অনেক শক্তভাবে লেগেছিল। তাই মাইক প্রায় অনেক সময় যাবৎ চেষ্টা করেও কোনোভাবেই দরজাটি খুলতে পারছিল না। এভাবে এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে দরজাটি খুব সহজেই খুলে যায়। এরপর সেই ইঞ্জিনিয়ার তাকে বলে, আপনার রুমে টেম্পারেচার ডিভাইসে কি সমস্যা হয়েছে? মাইক তখন তাকে বলে, এটা তো আপনি নিজে এসে দেখতে পারেন। কিন্তু সেই ইঞ্জিনিয়ার তখন তাকে বলে, আমি কখনোই আমার জীবনের এত বড় রিস্ক নিতে পারবো না। আমি অন্তত আপনাকে বাহিরে দাঁড়িয়ে বলে দিতে পারি যে সেই ডিভাইসটি আপনি কিভাবে ঠিক করতে পারেন, কিন্তু এই রুমে প্রবেশ করার মতো সাহস আমার নেই। এখন মাইকের কাছে আর কিছুই করার ছিল না। মাইক তখন সেই ইঞ্জিনিয়ারের ইনস্ট্রাকশনের মাধ্যমে খুব সহজেই টেম্পারেচার ডিভাইসটিকে ঠিক করে ফেলতে পারে। এরপর মাইক যখন পেছনে ঘুরে সেই ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ দিতেই যাবে, ঠিক তখনই সে দেখতে পায় যে সেই ইঞ্জিনিয়ার অলরেডি সেখান থেকে চলে গিয়েছে। মাইক তখন দ্রুত দরজা বন্ধ করে দেয়। এরপর সে কিছুটা চিন্তিত হয়ে তার বিছানায় শুয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু এমন সময় দেখা যায় তার বিছানার পাশে যে রেডিওটি ছিল সেটার মধ্যে আবারও সেই গানটি বেজে ওঠে, যেটা কিছুক্ষণ আগেই বেজেছিল। মাইক এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে রেগে গিয়ে সেই রেডিওটি বন্ধ করে দেয়। তবে এমন সময় দেখা যায় রেডিওটির মধ্যে যে ঘড়িটি রয়েছে সেখানে 60 মিনিট সময় সেট হয়ে যায়। এটা দেখে তো মাইক আরও প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তার অলিনের সেই কথাটি মনে পড়ে যায়, যেখানে অলিন তাকে বলেছিল যে এই রুমটিতে 1 ঘন্টার বেশি সময় কেউই থাকতে পারে না। এরপর ঠিক এমন সময় মাইক বুঝতে পারে যে হঠাৎ করে সে তার কানে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না।
মাইক তখন দৌড়ে হোটেলে জানালাটি খুলে বাইরে তাকায়, আর সে বাইরের গাড়ির হর্ন এবং ট্রাফিকের আওয়াজ শুনতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার কানে কোনো আওয়াজই আসছিল না। সে এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর যখনই সে তার রুমে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই রুমে জানালাটি প্রচণ্ড জোরে মাইকের হাতের উপরে পড়ে। এতে মাইকের হাত অনেক বাজেভাবে কেটে যায়। মাইক তখন কোনোমতে তার হাত ছাড়িয়ে বাথরুমে এসে হাতটি ধুতে থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সেখানকার ট্যাপের ঠান্ডা পানি প্রচণ্ড গরম হয়ে যায়, ফলে মাইকের হাত সেখানে অনেক বাজেভাবে পুড়ে যায়। মাইক তখন দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এসে তার হাতটিকে একটি কাপড় দিয়ে বেঁধে ফেলে। তবে ঠিক তখনই আবারও সেই রেডিওতে সেই গানটি বেজে ওঠে, আর এবার মাইক প্রচণ্ড বিরক্ত হয়ে সেই রেডিও লাইনে টেনে খুলে ফেলে। কিন্তু সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে লাইনটি খুলে দেওয়ার পরও সেই রেডিওর টাইমার বন্ধ হয় না, সেখানে সেট হওয়া টাইম চলতেই থাকে। আর ঠিক তখনই সেখানকার টেলিফোন বেজে ওঠে। এরপর মাইক যখনই ফোনটি ওঠায় তখন রিসেপশন থেকে তাকে বলা হয়, স্যার, কিছুক্ষণ আগে আপনি যে স্যান্ডউইচটি অর্ডার করেছিলেন সেটা রেডি হয়ে যেতে আর মাত্র 10 মিনিট সময় লাগবে। আমাদের দেরির জন্য আমরা দুঃখিত। কিন্তু মাইক এতে একদম অবাক হয়ে যায়, কারণ সে তো কোনো কিছুই অর্ডার করেনি। মাইক এবার প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি হার মেনে নিচ্ছি। আমাকে এক্ষুনি চেক আউটের ব্যবস্থা করুন। এমন নয় যে আমি এখানে থাকতে পারবো না। আমি আসলে এখানে আহত হয়ে গিয়েছি, তাই আমাকে দ্রুত হসপিটালে যেতে হবে। কিন্তু রিসেপশন থেকে এই ব্যাপারে সে কোনো রেসপন্সই পাচ্ছিল না, বরং উল্টো তাকে এখানে খাবারের বিভিন্ন মেনু বলা হচ্ছিল। মাইক এতে প্রচণ্ড রেগে গিয়ে গালাগাল করে ফোন কেটে দেয়। তবে সে বুঝে গিয়েছিল যে এখানে আর খুব বেশি সময় থাকাটা তার জন্য ঠিক হবে না, তাই সে দ্রুত তার রুমের দরজার কাছে এসে দরজাটিকে খোলার চেষ্টা করছিল। কিন্তু আগেরবারের মতোই কোনোভাবেই দরজাটি খুলছিল না। মাইক যখন শত চেষ্টা করেও দরজাটিকে খুলতে পারছিল না, তখন তার কাছে মনে হয় দরজাটি হয়তো লক হয়ে গিয়েছে। তাই সে তখন দরজার চাবি নিয়ে লকটিকে খোলার চেষ্টা করে, কিন্তু এতে করে দেখা যায় মুহূর্তের মধ্যেই চাবিটি বিনা কারণে ভেঙে যায়। মাইক তখন কোনোমতে একটি চাকু দিয়ে লকটিকে খোলার চেষ্টা করছিল, আর সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে লকটি খুলেও যায়। কিন্তু মাইক যখন এরপর দরজা খুলতে যায় তখন দেখা যায় দরজাটি এখনও খুলছে না। মাইক এতে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, আর সে নিজেই এবার দরজাটিকে ভেঙে ফেলার চেষ্টা করে এবং চিৎকার করে বাহিরে সাহায্য চাইতে থাকে। কিন্তু বাহিরে তো তার কোনো আওয়াজই পৌঁছচ্ছিল না। তাই মাইক এখানে কোনো উপায় না পেয়ে দরজার যেই পিপহোল ছিল সেটা দিয়ে বাহিরে দেখছিল। কিন্তু পিপহোলের মধ্যে তাকাতেই সে একদম আটকে ওঠে, কারণ পিপহোলের মধ্যে সে নিজের চোখেই দেখতে পাচ্ছিল। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সেখান থেকে দূরে সরে আসে। এরপর সে আর কোনো উপায় না পেয়ে রুমটির জানালার কাছে চলে যায়, আর সে সেখানে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। কিন্তু কারো কানেই তার আওয়াজ পৌঁছচ্ছিল না। তবে ঠিক এমন সময় মাইক যখন তার সামনের বিল্ডিংয়ে তাকায়, ঠিক তখনই সে সেই বিল্ডিংয়ের মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পায়। সে তখন চিৎকার করে সেই ব্যক্তিকে ডাকার চেষ্টা করছিল, আর সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তিও তাকে দেখতে পায়। মাইক এতে অনেক খুশি হয়ে যায়। তবে দূর থেকে সেই ব্যক্তি মাইকের কোনো কথাই বুঝতে পারছিল না, তাই মাইক তখন ইশারে দিয়ে তাকে পুলিশের কাছে ফোন দিতে বলে এবং তাকে এখান থেকে উদ্ধার করতে বলে। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে মাইক আসলে এখানে ঠিক যেমন যেমন করছিল সেই ব্যক্তিও ঠিক একই কাজ করছিল, অর্থাৎ সে মাইকের নকল করছিল। মাইক তো এতে একদম অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এই ব্যক্তি কেন এমন করছে, আর জায়গাটিও অনেক বেশি অন্ধকার থাকায় সে সেই ব্যক্তির চেহারাও দেখতে পাচ্ছিল না। তাই মাইক তখন সেই ব্যক্তির চেহারা দেখার জন্য তার চেহারার মধ্যে একটি লাইট মারে। এতে করে সেই ব্যক্তি তাকে নকল করে তার চেহারার মধ্যেও যখন লাইট মারে তখন মাইক যেন এখানে একদম আটকে ওঠে, কারণ সে দেখতে পায় যে সেই ব্যক্তি আর কেউ নয় বরং সে নিজেই। এরপর ঠিক এমন সময় মাইক সেই ব্যক্তির পেছনে একজন মানুষকে দেখতে পায়, যে কিনা মুহূর্তের মধ্যে সেই ব্যক্তিকে আঘাত করে সেখানে খুব নির্মমভাবে মেরে ফেলে। মাইক এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে পেছনে তাকালেই দেখতে পায় সেই ব্যক্তি তাকেও মারতে এসেছে। প্রথমে সে কোনো মতে সেই ব্যক্তির কাছ থেকে কিছুটা দূরে সরে যায়, কিন্তু এরপর সেই ব্যক্তি তাকে মেরে ফেলতে যাচ্ছিল। তবে মাইক যখনই তার চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় সেখানে আর কেউ নেই। এতে যেন সে তার মাঝে প্রাণ ফিরে পায়। এরপর সে দ্রুত আবারও জানালার কাছে চলে যায়, আর সে অনেক বড় একটি ল্যাম্প এবার সেখান থেকে নিচে ফেলে দেয়, যাতে করে কেউ উপরে তাকালে তাকে দেখতে পেয়ে সাহায্য করতে আসে। কিন্তু এখানে দেখা যায় ল্যাম্পটি যখনই মাঝামাঝি জায়গাতে পৌঁছয় তখনই সেটা অদ্ভুতভাবে হাওয়াতে মিলিয়ে যায়। মাইক এতে আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় তার অলিনের কথা মনে পড়ে যায়। এখানে আসার সময় অলিন তাকে অনেক দামি একটি ড্রিঙ্কস দিয়েছিল, আর এই রুমে ঢোকার পর সে এখানে দুটো চকলেট খুঁজে পেয়েছিল। মাইক তখন সেই ড্রিঙ্কস এবং চকলেটগুলো খেয়েছিল। তাই মাইকের কাছে মনে হচ্ছিল যে অলিন হয়তো সেই ড্রিঙ্কস এবং চকলেটে এমন কিছু মিশিয়েছে যেটার জন্য তার এমন উল্টোপাল্টা হ্যালুসিনেশন হচ্ছে। তাই মাইক এখানে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। কিন্তু ঠিক এমন সময় মাইক বেডরুম থেকে একটি বাচ্চার আওয়াজ শুনতে পায়, যেখানে সেই বাচ্চাটি তাকে বলছিল, আমি তোমাকে দেখতে পাচ্ছি বাবা, আমি তোমার কাছে আসছি।
এটা শুনে মাইক যেন আরও বেশি অবাক হয়ে যায়, কারণ এই আওয়াজটি আসলে তার মেয়ের আওয়াজ ছিল, যার নাম কেটি। আর কেটি কয়েক বছর আগে মারা গিয়েছিল। মাইক তখন ভয়ে ভয়ে তার মেয়ে কেটিকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশের কোথাও কেউ ছিল না। এমন সময় সে যখনই রুমটি জানালার দিকে তাকায়, ঠিক তখনই সে সেখানে একজন মহিলা এবং একজন ব্যক্তিকে দেখতে পায়, যারা কিনা এক এক করে জানালা দিয়ে লাফ দিয়ে নিজেদেরকে শেষ করে দেয়। এমন সময় মাইক আরেকটি রুম থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে যায়, আর সে দেখতে পায় সেখানকার একটি দেয়ালে অদ্ভুত রকমের দাগ রয়েছে এবং সেই দাগ দিয়ে রক্ত পড়ছে। এসব দেখে মাইক নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। মাইক তখন তার রুমে জানালা দিয়ে অন্য একটি রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে দ্রুত তার রুমের দরজার সামনে এসে সেখানকার ম্যাপ চেক করে দেখতে পায় যে এই রুমের জানালা থেকে পরের রুমের জানালাটি মাত্র 8 ফিট দূরে, যেখানে সে একটু চেষ্টা করলেই পৌঁছে যেতে পারবে। তো মাইকের আন্দাজে তার পরের জানালাটি হবে 9 কদম আগে। তাই সে অনেক সাহস করে তার রুমে জানালা থেকে বেরিয়ে যায়, আর জানালার ঠিক নিচে থাকা অনেক চিকন একটি জায়গার মাধ্যমে মাইক কোনো মতে গুনে গুনে 9 কদম রাস্তায় এগিয়ে যায়। কিন্তু মাইক যখনই সামনের দিকে তাকায় তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ সে তার রুমে জানালা দিয়ে বাইরে তাকিয়ে অনেকগুলো জানালা দেখতে পেয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে এখন সেখানে একটি জানালাও ছিল না, শুধুমাত্র 408 নম্বর রুমটি বাদে। এতে মাইক অনেক বেশি ভয় পেয়ে যায়, ফলে তার ব্যালেন্স ছুটে যাওয়ার কারণে সে পড়েই যাচ্ছিল। কিন্তু সে কোনো মতে সেই দেয়ালটি ধরে তার জানালার কাছে চলে আসে। তবে এমন সময় দেখা যায় তার রুমের ভেতর থেকে কোনো একজন মহিলা তার উপর হামলা করতে আসে। মাইক এতে নিচে পড়েই যাচ্ছিল, তবে সে একটি ওয়াল ধরে সেখানে কোনো মতে ঝুলে থাকে। এরপর দেখা যায় সেই মহিলা সেই জানালা দিয়ে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। এবার সেই জানালাটি বন্ধ হতেই যাচ্ছিল, কিন্তু মাইক কোনো মতে সেই জানালা বন্ধের কয়েক সেকেন্ড আগে সেই রুমের মধ্যে ঢুকে পড়ে। আর এবার সে পুরোপুরি বুঝে যায় যে এটা তার কোনো স্বপ্ন নয়, কারণ স্বপ্ন হলে এত কিছু ঘটার পর তার ঘুম ভেঙে যেত। এরপর মাইক যখনই সামনের দিকে তাকায় তখন সে দেখতে পায় তার রুমের ম্যাপটি একদম বদলে গিয়েছে, যেখানে কিছুক্ষণ আগে হোটেলের প্রত্যেকটি রুমের ম্যাপ ছিল, কিন্তু এখন শুধু ম্যাপের মধ্যে একটি রুমেই দেখা যাচ্ছে, সেটা হলো তারই রুম। এরপর মাইক যখন রুমটির দরজার দিকে তাকায় তখন সে দেখতে পায় যে সেখানে দরজার জায়গায় বিশাল বড় একটি দেয়াল তৈরি হয়ে গিয়েছে। মাইক এতে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে ঠিক এমন সময় মাইকের তার ফোনের কথা মনে পড়ে যায়, আর সে যখনই তার ফোন বের করে কারোর সঙ্গে যোগাযোগ করতে যায় তখন সে দেখতে পায় ফোনের মধ্যে কোনো সিগন্যালই ছিল না। এরপর সে সেখানে তার ল্যাপটপ বের করে ফেলে, আর সৌভাগ্যবশত তার ল্যাপটপে ইন্টারনেট কাজ করছিল। সে তখন আর এক মুহূর্তও দেরি না করে তার ওয়াইফ লিলিকে ফোন দেয়, আর লিলিও ফোনটি রিসিভ করে ফেলে। যদিও লিলি এর আগে অনেকবার মাইকের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু মাইকে সবসময় তাকে ইগনোর করে গিয়েছে, তাই লিলি তার উপর প্রচণ্ড রেগেছিল। তাই মাইক তাকে অনেকবার সরি বলে তার কাছে সাহায্য চায়। সে এখানে তাকে বলে, আমি এখন হোটেল ডলফিনে রয়েছি, আর আমি 1408 নম্বর রুমে আটকা পড়েছি। তুমি দয়া করে পুলিশকে খবরটি জানিয়ে আমাকে উদ্ধার করতে বলো। কিন্তু লিলি এতে আরও বেশি রেগে যায়, আর সে মাইককে বলে, তুমি নিউ ইয়র্কে এসেও আমার সঙ্গে দেখা করতে আসোনি, এমনকি এতদিন ধরে আমাকে একটা কল পর্যন্ত করনি। ওই যে আমাকে ফেলে চলে গিয়েছো, আর আজকে তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো, তাও আবার তুমি যখন বিপদে পড়েছ তখন আমার সঙ্গে যোগাযোগ করেছ। তুমি ভাবতে পারছো তুমি কতটা স্বার্থপর মানুষ। এদিকে এমন সময় দেখা যায় হঠাৎ করেই সেখানকার ফায়ার সিগন্যাল অন হয়ে যায়, আর সেখানকার অটোমেটিক সিস্টেমের কারণে সেখানে প্রচণ্ড জোরে জোরে পানি পড়তে শুরু করে। এরপর ল্যাপটপে পানি পড়তেই মাইকের ল্যাপটপটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, ফলে লিলির সঙ্গে তার সিগন্যাল কেটে যায়। মাইক তখন প্রচণ্ড রেগে গিয়ে সেই পানির পাইপের মধ্যে অনেক শক্ত একটি জিনিস ছুঁড়ে মারে, এতে করে সেখানকার পানি বন্ধ হয়ে যায়। আর ঠিক এমন সময় মাইকের নজর পড়ে যায় সেখানে থাকা একটি ভেন্টিলেশনের দিকে। তাই মাইক তখন সিদ্ধান্ত নেয় যে সেই ভেন্টিলেশনের মাধ্যমে এখান থেকে বের হবে। তাই সে কোনোমতে একটি চাকু নিয়ে ভেন্টিলেশনটি খুলে সেটার ভেতরে ঢুকে পড়ে। যদিও ভেন্টিলেশনের রাস্তাটি অনেক বেশি চিকন ছিল, তারপরও মাইক অনেক চেষ্টা করে কোনোমতে অন্য রুমের ভেন্টিলেশনের কাছে চলে আসে। আর এবার মাইক একদম নিশ্চিত হয়ে যায় যে সে বের হতে পারবে। মাইক তখন সেই ভেন্টিলেশন থেকে নিচে তাকালে দেখতে পায় যে সেখানে সেই মহিলা এবং সেই বাচ্চাটি রয়েছে, যাদেরকে সেই রুমে প্রবেশ করার আগে দেখেছিল। সে তখন সেই মহিলার কাছে সাহায্য চাইছিল, কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে রুমের মধ্য থেকে মাইক উল্টো নিজেরই আওয়াজ শুনতে পাচ্ছিল। মাইক তখন ভয়ে ভয়ে আবারও সেই মহিলাকে ডাক দেয়, আর সেই মহিলাটি যখন তার দিকে তাকায় তখন মাইক এতে একদম আটকে ওঠে, কারণ সে দেখতে পায় যে এই মহিলাটি আর কেউ নয় বরং তার ওয়াইফ লিলি, এবং তার কোলে তাদের মেয়ে কিটি, যে কিনা মারা গিয়েছে। মাইক বুঝতেই পারছিল না যে এসব কি হচ্ছে। সে তখন দ্রুত সেই ভেন্টিলেশন পেরিয়ে আরেকটি ভেন্টিলেশনের কাছে চলে আসে, আর সে এবার যখন সেই ভেন্টিলেশনের মধ্যে তাকায় তখন সে সেখানে তার জীবনেরই ঘটে যাওয়া একটি দৃশ্য দেখতে পায়, যেখানে সে তার বাবার সঙ্গে ঝগড়া করছিল, কারণ তার বাবা চাইছিল সবকিছু ভুলে গিয়ে লিলির সঙ্গে সে সেটেল হয়ে যাক। কিন্তু মাইক তার বাবার সঙ্গে অনেক বাজে আচরণ করছিল। আসলে মাইক এখানে নিজের কৃতকর্মের ফলগুলোই দেখতে পাচ্ছিল।
এবং সে এখন অনুভব করতে পারছিল যে সে তার জীবনে কত বড় বড় ভুল করে ফেলেছে। তো মাইকের বাবা এখানে আসলে তাকে বলছিল যে তার মেয়ে কেটের মৃত্যুর জন্য লিলি কোনোভাবেই দায়ী নয়, তাই তার উচিত লিলিকে ক্ষমা করে দিয়ে সবকিছু ঠিক করে নেয়া। সে যেমন তার সন্তানকে হারিয়েছে, ঠিক তেমন লিলিও তো তার সন্তানকে হারিয়েছে। তাই জীবনের এই কঠিন মুহূর্তে তাদের দুজনের একে অপরের পাশে থাকা উচিত। কিন্তু মাইক এসব কথার পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই দৃশ্যগুলো দেখে মাইকের জীবনের অতীতের কথাগুলো মনে পড়তে থাকে। আসলে কয়েক বছর আগে মাইকের মেয়ে কেটি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ করেই তার এমন একটি রোগ ধরা পড়েছিল যেটার কোনো চিকিৎসা ছিল না, আর ডক্টর বলে দিয়েছিল যে কেটি কিছুদিনের মধ্যেই মারা যাবে। যদিও লিলি বাস্তবতাকে মেনে নিয়েছিল, কিন্তু মাইক এটা কোনোভাবেই মানতে পারছিল না। সে বিশ্বাস করত সে এবং লিলি চেষ্টা করলেই তার মেয়েকে বাঁচাতে পারবে। কিন্তু লিলি যেহেতু বুঝতে পেরেছিল যে তাদের আর কিছুই করার নেই, তখন কেটি শেষ সময় সে কেটিকে ধর্মীয় অনেক কাহিনী শোনাত এবং তাকে বলতো যে মৃত্যু অসম্ভব কিছু নয়। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মরতে হবে, হয়তো কাউকে আগে অথবা কাউকে পরে, কিন্তু মৃত্যু একদিন সবার কাছে আসবে, তাই এতে ভয়ের কিছু নেই। এমনকি লিলি সবসময় কেটিকে একটি কথাই বলতো, সেটা হলো লিলি যেহেতু ছোট অবস্থাতে মারা যাবে, তাই তার কোনো দুশ্চিন্তা নেই। সে হবে জান্নাতের একজন এঞ্জেল বেবি, যেখানে তার আর কোনো কষ্টই থাকবে না। কিন্তু লিলি যখন কেটিকে এই সমস্ত কথা বলতো, মাইক তখন প্রচণ্ড বিরক্ত হতো এবং তাকে বলতো লিলিকে সবসময় মৃত্যুর কথা না বলে তাকে ভরসা দেওয়ার জন্য। কিন্তু লিলি তাকে বারবার বোঝানোর চেষ্টা করত যে পরকাল রয়েছে। এই বিষয়গুলো নিয়ে তাদের দুজনের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতো। এরপর একদিন হঠাৎ করে কেটি মারা যায়, আর তখন মাইক সমস্ত দোষ চাপিয়ে দেয় লিলির উপর। কারণ তার কাছে মনে হচ্ছিল লিলি যদি তাকে এসব মৃত্যুর গল্প না শুনিয়ে ভরসা দিত এবং তার মনে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগাত, তাহলে তার মেয়ে কেটি বেঁচে যেত। তাই কেটির মৃত্যুর পরেই মাইক চিরদিনের জন্য লিলিকে ছেড়ে চলে আসে এবং তার সঙ্গে সে আর কোনো সম্পর্কই রাখে না। এরপর মাইকের বাবা যখন তাদের দুজনের সম্পর্ক ঠিক করে দেওয়ার চেষ্টা করে, তখন মাইক তার বাবাকেও ছেড়ে চলে যায়। তাই মাইকের বাবাও একদম একা হয়ে পড়ে, আর সে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে তার জীবন কাটাতে শুরু করে। এবার মাইক তার অতীতের কথা ভাবতে ভাবতে যখনই সে ভেন্টিলেশনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় ভেন্টিলেশন দিয়ে তার বাবা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইক এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে এবার বাঁচার জন্য সামনের ভেন্টিলেশনের কাছে চলে যায়। কিন্তু এখন উপরে এসে সে ফিরে যাওয়ার রাস্তাটি খুঁজে পাচ্ছিল না। তবে এমন সময় মাইক যখন সামনের দিকে তাকায়, তখন সে অনেক ভয়ানক একটি দৃশ্য দেখতে পায়। সে দেখে যে ভেন্টিলেশনের মধ্যে অনেক ভয়ানক একটি লাশ পড়ে আছে, আর দেখে মনে হচ্ছিল লাশটি অনেক পুরনো একটি লাশ। এমনকি সম্পূর্ণ লাশটি মাকড়সার জাল দিয়ে ঘেরা ছিল। এরপর মাইক যখন লাশটির একটু কাছে যায়, তখন সে দেখতে পায় লাশটির গলা সেলাই করা অবস্থায় রয়েছে। এতে মাইক বুঝতে পারে যে এটা আসলে সেই ব্যক্তির লাশ যে কিনা এই রুমটির মধ্যে প্রথমবার মৃত্যুবরণ করেছিল। তবে মারা যাওয়ার আগে সে নিজের গলা নিজে সেলাই করেছিল। এরপর ঠিক এমন সময় দেখা যায় সেই লাশটি হঠাৎ করে জেগে ওঠে। মাইক এতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই লাশটি শক্ত করে তার পা চেপে ধরে। মাইক তখন যখনই সেই লাশটিকে প্রচণ্ড জোরে একটি লাথি দেয়, তখনই সেই লাশটি সেখানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরপর মাইক কোনোমতে তার নিজের রুমের মধ্যে ফিরে আসে। এখন এই সমস্ত ব্যাপার থেকে নিজেকে একটু মুক্ত করার জন্য সে এখানে ড্রিঙ্কস করার সিদ্ধান্ত নেয়। আর ড্রিঙ্কস আনার জন্য যখনই সে ফ্রিজ খোলে, তখন সে ফ্রিজের মধ্যে হোটেলের ম্যানেজার অলিনকে দেখতে পায়। আর অলিন এখানে তাকে বলে, তো শেষ পর্যন্ত কি হলো মিস্টার মাইক? আপনি তো সৃষ্টিকর্তা এবং অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করতেন না, এখন কি আপনার বিশ্বাস হয়েছে? তবে মাইক এখানে অলিনকে দেখে প্রচণ্ড রেগে যায়, আর সে তাকে বলে যে অনেক হয়েছে, সে আর এই রুমটিতে থাকতে চায় না, তাকে যেন দ্রুত এখান থেকে বের করার ব্যবস্থা করা হয়। তবে অলিন তখন হেসে হেসে তাকে বলে, বারবার আমি আপনাকে মানা করেছিলাম, কিন্তু আপনি তো আপনার নিজের কথাতেই এখানে এসেছেন, এখন আপনার পরিণতির জন্য আপনিই দায়ী। মাইক তখন রেগে গিয়ে ফ্রিজটিকে ভেঙে ফেলতে চাইছিল, তবে সে মূলত এখানে অলিনকে হ্যালুসিনেশনের মাধ্যমেই দেখছিল। এবার মাইক এখানে নিজেই নিজেকে বলছিল যে সৃষ্টিকর্তা রয়েছে। এরপর সে দ্রুত সেখানকার ড্রয়ারে থাকা বাইবেলটি বের করে ফেলে, আর সে বাইবেলটিকে পড়ার জন্য যখনই সেটাকে খোলে, তখন সে দেখতে পায় যে বাইবেলের ভেতরে কোনো লেখাই ছিল না। এরপর দেখতে দেখতেই দেখা যায় রুমটি আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, এতটাই ঠান্ডা হয়ে যায় যে সেখানে বরফ জমতে শুরু করে। মাইক তখন এই ঠান্ডা থেকে বাঁচার জন্য সেখানে কিছু শুকনো জিনিসপত্র দিয়ে আগুন জ্বালায়, আর একটি ব্ল্যাঙ্কেটের সাহায্যে নিজেকে গরম রাখার চেষ্টা করতে থাকে। এই পর্যায়ে এসে মাইকের কাছে মনে হতে থাকে যে সারা জীবন সে যত পাপ করেছে, এখন হয়তো সেই পাপেরই শাস্তি পাচ্ছে। এরপর ঠিক এমন সময় দেখা যায় মাইকের ল্যাপটপে তার ওয়াইফ লিলির ফোন আসে। মাইক এতে প্রচণ্ড খুশি হয়ে দ্রুত ল্যাপটপটির কাছে চলে যায়, আর সে লিলির কাছে আবারও সাহায্য চেয়ে বলে দ্রুত এখানে পুলিশকে পাঠাতে। লিলি তখন মাইককে জানায় যে সে অনেক সময় আগেই পুলিশকে পাঠিয়ে দিয়েছে।
এমনকি পুলিশ নাকি 1408 নম্বর রুমে এসে সবকিছু চেক করে চলে গিয়েছে, কিন্তু সেখানে মাইক ছিল না। কথা শুনে মাইক অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে এখানে তার বাঁচার আর কোনো আশাই নেই। তবে লিলি তখন মাইককে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেই মাত্র 15 মিনিটের মধ্যে তোমাকে নিতে আসছি। কিন্তু মাইক তখন সেখানকার টাইমারের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার হাতে আর মাত্র 2 মিনিটের মতো সময় রয়েছে। তাই মাইক এখানে লিলিকে আসতে মানা করছিল, কারণ এখানে আসলে লিলিও ফেসে যাবে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় ল্যাপটপের মধ্যে মাইকের আরেকটি কপি চালু হয়ে যায়, যেখানে মাইক লিলিকে উদ্দেশ্য করে বলে, তুমি দ্রুত আমাকে উদ্ধার করতে 1408 নম্বর রুমে চলে এসো, আর আস্তে আস্তে আসলেও কোনো সমস্যা নেই। তবে মাইক বারবার লিলিকে বলতে চাইছিল যে সে যেন না আসে, কিন্তু এমন সময় কলটি কেটে যায়। মাইকিতে বুঝতে পারে যে এই রুমটি এখন লিলিকেও তার ফাঁদে ফেলতে চাইছে। তাই মাইক চিন্তা করছিল যে যেভাবেই হোক লিলিকে তার আটকাতে হবে। কিন্তু এমন সময় দেখা যায় রুমটির মধ্যে একদম তোলপাড় শুরু হয়ে যায়। হঠাৎ করে রুমের দেয়ালগুলো ধসে পড়তে শুরু করে এবং সবকিছু একদম ধ্বংস হয়ে যেতে থাকে। এমনকি রুমের মধ্যে যে পেন্টিংগুলো ছিল সেগুলো একদম জীবিত হয়ে যায়। মাইক এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর এবার সে অনেক রেগে গিয়ে একটি লাঠি হাতে নিয়ে সেখানে থাকা পেন্টিংগুলো ভেঙে ফেলতে শুরু করে। এরপর সে যখনই সেখানকার একটি সমুদ্রের পেন্টিং ভেঙে ফেলে, ঠিক তখনই দেখা যায় সেই পেন্টিং থেকে সমুদ্রের পানিগুলো তার রুমে চলে আসতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে পুরো রুমটি পানির নিচে তলিয়ে যায়। মাইকও পানির নিচে তলিয়ে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখনই মাইক তার চোখ খোলে তখন সে নিজেকে সেই সমুদ্রের কিনারায় দেখতে পায়, যেখানে সে সার্ফিং করতে গিয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর তার কাছে দৌড়ে একজন ব্যক্তি এসেছিল। এবার দেখা যায় মাইক এখানে কোনো কিছু বুঝে না উঠতেই আবারও অজ্ঞান হয়ে যায়। তখন সেই ব্যক্তি তাকে সোজা হসপিটালে নিয়ে যায়। এবার মাইকের জ্ঞান ফিরে আসলে মাইক দেখতে পায় যে তার সামনে লিলি বসে আছে। মাইক বুঝতেই পারছিল না যে সে কি স্বপ্ন দেখছে, নাকি এতক্ষণ তার সঙ্গে যা হয়েছে সেগুলো স্বপ্ন ছিল। এরপর লিলি এখানে মাইককে জানায় যে সার্ফিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছে। তখন একজন ব্যক্তি তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে গিয়েছে। তবে মাইক তখন লিলিকে বলে যে সে তো হোটেল ডলফিনে ছিল, আর সেখান থেকে সে লিলিকে ফোনও করেছিল। কিন্তু লিলি তাকে পরিষ্কারভাবে জানায় যে এমন কিছুই নয়, সে তো তার কাছ থেকে কোনো ফোনই পায়নি। এসব শুনে মাইক যেন নিজের মাঝে প্রাণ ফিরে পায়। এরপর হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর দেখা যায় মাইক লিলির সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর জন্য তাকে নিয়ে অনেক বড় একটি রেস্টুরেন্টে যায়, আর তার সঙ্গে যা কিছু ঘটেছিল সে সেই সবকিছু তাকে খুলে বলে। তবে এমন সময় সেখানকার একজন মহিলার দিকে তাকালে সে দেখতে পায় যে এটা তো সেই মহিলা যে কিনা সেই রুম থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। তবে পরক্ষণেই সে সেই মহিলার জায়গায় অন্য একজনকে দেখতে পায়, তাই তার কাছে মনে হয় যে সে সবকিছু ভুল দেখছে। এবার মাইক তখন সেই পোস্ট অফিসে যায়, যেখানে তার জন্য বিভিন্ন জায়গা থেকে ইনভাইটেশন আসছে, আর সে এখানে হোটেল ডলফিনের সেই কার্ডটি খুঁজছিল, যেটার মাধ্যমে সে রুম নাম্বার 1408-এ পৌঁছে গিয়েছিল। তবে এখন এই কার্ডগুলোর মধ্যে কোথাও সেই কার্ডটি ছিল না। মাইক তখন হোটেল ডলফিনের ব্যাপারে সার্চ করতে শুরু করে এবং রুম নাম্বার 1408-এ ঘটে যাওয়া তার একটি ঘটনা মনে ছিল, যেখানে বহু বছর আগে একজন ফ্যাক্টরির মালিক মারা গিয়েছিল। তো সে যখন সেই ফ্যাক্টরির মালিকের ব্যাপারে সার্চ করে তখন সে দেখতে পায় যে এখন তার মৃত্যুর কারণ পাল্টে গিয়েছে। যদিও সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু সেটা রুম নাম্বার 8-এ নয়, বরং সে একটি পুলের মধ্যে মারা গিয়েছে। এসব দেখে মাইক বুঝতে পারে যে সৃষ্টিকর্তা হয়তো তাকে কোনো ভয়ানক স্বপ্ন দেখিয়েছে, যাতে করে সে তার নিজের ভুলগুলো বুঝতে পারে। মাইক তখন লিলি এবং তার বাবার কাছে মন থেকে ক্ষমা চায় এবং নতুনভাবে তার জীবন শুরু করতে চায়। তবে তার সঙ্গে যেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তার মনে গভীর এক দাগ কেটে গিয়েছিল। তাই সেই সমস্ত ঘটনার উপর একটি বই লিখতে চাইছিল। এজন্য সে সোজা সেদিন পোস্ট অফিসে চলে যায়। তবে সে যখন সেখানকার একজন পোস্টম্যানের সঙ্গে কথা বলতে যায়, ঠিক তখনই সে সেই ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই ব্যক্তি সেই ডলফিন হোটেলেরই একজন ওয়েটার ছিল, যাকে সে স্বপ্নে দেখেছিল। এরপর সে যখন আশেপাশের মানুষদের দিকে তাকায় তখন সে দেখতে পায় তারাও সেই হোটেল ডলফিনেরই লোক। এতে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় সেই লোকগুলো সেখানে সবকিছু তছনছ করে দিতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে মাইকের মস্তিষ্কের ভেতর আবারও চাপ পড়তে শুরু করে। কিছুক্ষণ পর মাইক যখন চোখ খুলে তাকায় তখন সে আবারও নিজেকে সেই 1408 নম্বর রুমে দেখতে পায়, যে রুমটি কিনা একদম ধ্বংস হয়ে গিয়েছিল এবং এটা এখন একদম পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মাইক এতে বুঝতে পারে যে সেই রুম থেকে বেঁচে যায়নি, যে রুমটি আসলে তার স্বপ্ন ছিল না, বরং এই রুমটি এখনও তাকে শাস্তি দিচ্ছে। তবে এবার মাইক একদম শান্ত ছিল, আর সে যেন এখন নিজের পরিণতি মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে এমন সময় মাইক যখন সামনে তাকায় তখন সে তার মেয়ে কেটিকে দেখতে পায়। কেটিকে দেখে মাইক অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে কেটিকে তার কাছে দিকে তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে, আর সে সেখানে প্রচণ্ড কাঁদতে থাকে। এরপর ঠিক এমন সময় সেই রেডিওতে আবারও সেই গানটি বেজে ওঠে এবং সেখানকার টাইমিং চালু হয়ে যায়।
এরপর দেখা যায় মাইকের মেয়ে কেটি সেখানেই আস্তে আস্তে ছায়ে পরিণত হয়ে যায়। মাইক এতে অনেক কষ্ট পায় আর সে পাগলের মতো রুমের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আবারও সবকিছু বদলে যায়। মাইক দেখতে পায় যে রুমটি আবারও ঠিক আগের মতো হয়ে গিয়েছে। এরপর মাইক যখন সেই টাইমারের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে রুমটির মধ্যে আবারও 1 ঘন্টা সময় সেট হয়ে গিয়েছে। আর ঠিক এমন সময় সেখানকার ফোনটি বেজে ওঠে। মাইক তখন ফোনটি রিসিভ করেই বলে, তুমি আমাকে মেরে কেন ফেলছো না? তখন অপর পাশ থেকে তাকে বলা হয়, আপনি চাইলে প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের সার্ভিস নিতে পারেন স্যার, আর যদি সেটা আপনি না চান তাহলে আপনি আমাদের এক্সপ্রেস চেকআউট নিয়ে এখান থেকে চলে যেতে পারেন, আর সেটার জন্য আপনাকে এখন বেডরুমে যেতে হবে। এরপর মাইক যখন তার বেডরুমে যায় তখন সে দেখতে পায় তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। অর্থাৎ এখানে এক্সপ্রেস চেকআউট মানে ছিল মৃত্যু। মাইক এতে বুঝে যায় যে রুমটিতে মূলত কোনো আত্মা নেই, বরং এই রুমটি নিজেই মূলত এমন একটি জায়গা যেখানে যে কোনো মানুষ আসার পর তার কর্মফল চালু হয়ে যায়। অর্থাৎ সেই মানুষটি তার জীবনে যত ভুল কাজ এবং পাপ করেছে সেগুলোরই রিফ্লেকশন বারবার দেখানো হয় এবং তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয়া হয়। আর মানুষ এখানে বাঁচতে চাইলে তাকে প্রতি ঘন্টায় ঘন্টায় এই একই শাস্তি পেতে হবে, কিন্তু কোনো মানুষের পক্ষে বারবারই একই শাস্তি মেনে নেওয়া সম্ভব নয়। এসব কিছু চিন্তা করে মাইক বুঝতে পারে যে রুমটি মূলত মানুষকে মেরে ফেলে না, বরং মানুষ এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দেয়। আর এখানে যতজন মানুষের মৃত্যু হয়েছে সবাই একই কারণে নিজেকে শেষ করে দিয়েছে। এরপর মাইক আয়নার দিকে তাকালে দেখতে পায় যে সে নিজে সেখানে নিজেকে শেষ করে দিচ্ছে। এমন সময় সেখানকার টেলিফোনটি আবারও বেজে ওঠে। মাইক ফোনটি রিসিভ করতেই সেখান থেকে তাকে বলা হয় যে আর মাত্র 5 মিনিটের মধ্যে তার ওয়াইফও এখানে আসছে। তার ওয়াইফ তাদেরকে ফোন করেছিল, কিন্তু মাইক এখানে বারবার অনুরোধ করছিল তার ওয়াইফের সঙ্গে এমনটা না করার জন্য, যা কিছু করার তার সঙ্গে করতে। কিন্তু এরপর দেখা যায় ফোনটির সঙ্গে সঙ্গে সেখানে একদম গলে যায়। তবে মাইক এখানে বুঝে গিয়েছিল যে তাকে এখন কি করতে হবে। সে চায় না যে এই ভয়ানক রুমে কখনো কারো মৃত্যু হোক, এমনকি সে তার ওয়াইফ লিলিকে বাঁচাতে চায়। এজন্য সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে নিজে তো এমনিতেই মারা যাবে, তবে মৃত্যুর আগে সে তার সঙ্গে এই রুমটিকেও শেষ করে দিয়ে যাবে। এজন্য সে সেখানকার একটি মদের বোতলে আগুন জ্বালিয়ে দেয়, আর সেটাকে সে সামনে ছুঁড়ে মারলে দেখা যায় সঙ্গে সঙ্গে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর মাইক সেখানে চুপচাপ বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে হোটেলের মধ্যে দেখা যায় হোটেলে আগুন লেগে যাওয়ার কারণে সকলের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের টিম চলে আসে। এমনকি সেখানে লিলি এসে কাঁদতে কাঁদতে অফিসারদেরকে বলতে থাকে যে 1408 নম্বর রুমে তার হাজবেন্ড রয়েছে, তারা যেন দ্রুত তাকে উদ্ধার করে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় 1408 নম্বর রুমের মধ্যে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানে রুমটির নাম্বারও মুছে যায়। নিচে দাঁড়িয়ে লিলি বুঝতে পারে যে তার হাজবেন্ড মাইক আর বেঁচে নেই, সবকিছু একদম শেষ হয়ে গিয়েছে। এমনকি আজকে সেই ভয়ানক রুমটিরও সমাপ্তি ঘটেছে। এবার কয়েকদিন পর আমরা মাইকের ফিনারেল দেখতে পাই, যেখানে মাইককে তার মেয়ে কেটের পাশেই দাফন করা হয়েছে। এমন সময় লিলির কাছে সেই হোটেলের মালিক অলিন আসে। অলিন এখানে লিলিকে বলে যে মাইকের মৃত্যু বিফলে যায়নি, মাইক নিজের সঙ্গে করে সেই ভয়ানক রুমটিকেও শেষ করে দিয়েছে, যার ফলে বহু মানুষের জীবন বেঁচে যাবে। মাইক মৃত্যুর আগে অনেক মহান একটি কাজ করে গিয়েছে, তাই নিশ্চয়ই সে অনেক ভালো থাকবে। এরপর অলিন লিলিকে মাইকের কিছু জিনিসপত্র দিতে চায়, যেগুলো সে সেই রুমের মধ্যে পেয়েছিল। কিন্তু লিলি সেই জিনিসগুলো নিয়ে নিজেকে কষ্ট দিতে চায় না, এজন্য সে অলিনকে এই জিনিসগুলো নিয়ে যেতে বলে। এবার অলিন তার গাড়িতে বসে সেই জিনিসগুলো আগ্রহবশত খুলে দেখছিল। সেখানে একটি টেপ রেকর্ডার ছিল। অলিন যখন সেটাকে চালু করে দেয় তখন সেই রুমের মধ্যে মাইকের সঙ্গে যা কিছু ঘটেছিল সেগুলো মাইক সেই টেপ রেকর্ডারে বলছিল। এমন সময় অলিন গাড়ির গ্লাসের মধ্যে তাকিয়ে দেখতে পায় তার পেছনে মাইক রয়েছে, যে কিনা একদম পুড়ে ঝলসে গিয়েছে। তবে সে পেছনে ঘুরে তাকাতেই দেখতে পায় যে পেছনে কেউ নেই। এতে তার কাছে মনে হয় সবকিছুই তার কল্পনা। এরপর সে নিশ্চিন্তে সেখান থেকে তার হোটেলে ফিরে যায়। এবার অন্যদিকে আমরা সেই রুমটিকে দেখতে পাই, যেটা কিনা এখন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবং মনে হচ্ছে রুমটি যেন তার অন্য একটি জগতে রয়েছে। রুমের মধ্যে আবার মাইকও দাঁড়িয়েছিল। সে এখানে অনেক রিল্যাক্সে রুমটিকে ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু ঠিক তখনই তাকে তার মেয়ে ডাক দেয়। সে তখন দ্রুত তার মেয়ের কাছে চলে যায়। তবে এখানে দেখা যায় যে সে মূলত সেই রুমের দরজাটি পার করতে পেরেছে, অর্থাৎ শেষ পর্যন্ত সেই রুম থেকে মুক্তি পেয়েছে। আর সে এখন তার মেয়ে কেটির সঙ্গে অনেক শান্তিতেই রয়েছে। তো এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।